আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিখনের একটি পার্ট মনোযোগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা আমার আগের ভিডিওগুলোতে যে দুটি পার্ট আমি করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য, পরিণমন কি, পরিণমনের বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে আমি প্রেষণা সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এবার আমার আলোচনার বিষয় থাকবে মনোযোগ। মনোযোগের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা দেখতে লাগো, আর ভালো লাগলে লাইক করো এবং কমেন্টস করে জানিও। কমেন্টস করলে কি হয়, কাজে একটা উৎসাহ পাওয়া যায়। তাতে আমি যে পাঠটা দিচ্ছি বা করছি সেটা ঠিক করছি না ভুল করছি, বা কোথায় সংশোধন করলে একটু ভালো হয়, বা তোমাদের কিভাবে পাঠটা দিলে পরে এটা আরও তোমাদের জন্য ভালো হয়, তো সেই বিষয়গুলো সম্পর্কে আমি নিজের একটু ওয়াকিবহাল হতে পারি। কেমন? তো সেই কারণে তোমরা যদি ভিডিওটা দেখার পর একটু কমেন্টস করো, তাহলে আত্মসমালোচনাটা আমি ঠিকঠাক করতে পারবো। আর যদি মনে করো যে তোমাদের বন্ধুবান্ধবদেরও এটা জানালে পরে তারাও উপকৃত হবে, তাহলে তাদের জন্য শেয়ার করো। কেমন? যাই হোক, আজকে আমি আজকের যে পাঠ অর্থাৎ মনোযোগ, অ্যাটেনশন, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে দেখে নিই আমরা মনোযোগটা কি। মনোযোগ হচ্ছে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়কে আমরা বেছে নিয়ে যখন সেটা আমরা মনের সামনে নিয়ে আসি, অর্থাৎ আমাদের মানসিক এবং দৈহিক পুরো ব্যাপারটাই কোনো একটা বস্তু বা বিষয়ের উপর যখন আমরা সেটাকে প্রকাশ করি, অর্থাৎ সেটাকে যখন সেই জায়গায় যখন নিয়ে যাই যে না এই কাজটা আমাকে করতে হবে, তো সেটা হচ্ছে মনোযোগ। কেমন? তো এই মনোযোগ নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী তারা বিভিন্ন রকম কথা বলেছেন। যেমন ম্যাকডুগাল বলেছেন যে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। তাহলে কোনো জিনিসের প্রতি যদি আগ্রহ না থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু মনোযোগটা তৈরি হয় না। তাহলে এক্ষেত্রে আগ্রহটা মনোযোগের একটা নিয়ন্ত্রক হিসেবে কিন্তু কাজ করে। কেমন? নেক্সট আমরা আসবো রসের মতে। রস বলছেন যে মনোযোগ এমন একটি প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজার সামনে নিয়ে আসে। অর্থাৎ মনোযোগ হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের মনের সামনে নিয়ে আসে। অর্থাৎ আমরা অনেকগুলো বিষয় আছে আমাদের সামনে, তার মধ্যে থেকে আমরা কোনটাকে বেছে নেব, অর্থাৎ কোন জিনিসটার প্রতি আমরা অধিক অ্যাটেনশন দেবো, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মনোযোগ। কেমন? তো মনোযোগ কিন্তু একটা মানুষ, একটা ব্যক্তি একসঙ্গে অনেকগুলো বিষয়ের প্রতি কিন্তু মনোযোগ দিতে পারে না। তো সেক্ষেত্রে একটা বিষয়ের প্রতি যখন আমরা মনটাকে কেন্দ্রীভূত করি তখনই কিন্তু সেটাকে বলা হয় মনোযোগ। তো এখন মনোযোগের শ্রেণী বিভাগ। তো মনোযোগকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইচ্ছা প্রণোদিত মনোযোগ আর একটা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। কেমন? তো ইচ্ছা প্রণোদিত মনোযোগ আবার দু প্রকার হয়, একটা হচ্ছে গুপ্ত আর একটা হচ্ছে ব্যক্ত। আর ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ আবার দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রবৃত্তি প্রযুক্ত আর একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। কেমন? তো চলো বন্ধুরা দেখে নিই আমরা এই যে ইচ্ছা প্রণোদিত আর ইচ্ছা নিরপেক্ষ এই মনোযোগগুলো কীরকম হয়, ব্যাপারটা নিয়ে আমরা ছোট করে একটু আলোচনা করে নিই। তো যখন কোনো মনোযোগ আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তখন সেটাকে বলা হয় ইচ্ছা প্রণোদিত। অর্থাৎ আমি পড়বো কি পড়বো না, আমি মনোযোগ দেবো কি দেবো না, এই ব্যাপারটা সম্পূর্ণ যখন আমার নিজের উপর নির্ভর করবে তখন তাকে বলা হবে ইচ্ছা প্রণোদিত মনোযোগ। যেমন দেখা যায় কিছু ছাত্রছাত্রী আছে যারা সারা বছর সেভাবে মনোযোগ দিয়ে পড়ে না, কিন্তু পরীক্ষার আগে তারা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করে। কেমন? তাহলে এটা কিন্তু ইচ্ছা প্রণোদিত, অর্থাৎ সে চাইছে পড়তে এখন, তাই সেটা ইচ্ছা প্রণোদিত মনোযোগ। আর ইচ্ছা নিরপেক্ষ মনোযোগগুলো কীরকম?
যে আমি না চাইলেও আমার মনোযোগটা সেদিকে চলে যায়। যেমন মনে করো এখন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি, তো দেখা গেল বাইরে একটা তীব্র আওয়াজ বা তীব্র কোনো আলো, এই জিনিসগুলো দেখা গেলো আমার মনটাকে ডাইভার্ট করে দিল। অর্থাৎ আমি না চাইলেও আমার মনটা কিন্তু অটোমেটিক ওই আওয়াজের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। অর্থাৎ আমার ইচ্ছে না থাকলেও জোর করে কিন্তু আমার মনোযোগটা সেদিকে ডাইভার্ট হচ্ছে। এবার আমি তোমাদের মনোযোগের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি আলোচনা করেছি মনোযোগ কাকে বলে, মনোযোগের শ্রেণীবিভাগ। এবার আমি আসবো বৈশিষ্ট্যে। তো এই বৈশিষ্ট্যগুলি আমি কয়েকটি পয়েন্টসের মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। প্রথম পয়েন্ট আমার থাকবে কেন্দ্রানুগ। কেন্দ্রানুগ হচ্ছে মনোবিদ টিচেনার, তিনি এই কেন্দ্রানুগ ব্যাপারটাকে দুটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ আমাদের একটা হচ্ছে কেন্দ্রীয় স্তর আর একটা হচ্ছে প্রান্তীয় স্তর। তো কেন্দ্রীয় স্তরে কী হয়, যখন আমরা কোনো বিষয় খুব মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করি তখন সেটা আমাদের কেন্দ্রীয় স্তরে চলে যায়। অপরদিকে যে জিনিসগুলো আমাদের মনের উপর দিয়ে যায়, অর্থাৎ হালকাভাবে উপর দিয়ে বেরিয়ে যায়, তখন সেটাকে বলা হয় প্রান্তীয় স্তর। কেমন? অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি না, অর্থাৎ সাময়িক প্রয়োজনে একটু পড়লাম, তারপর সেটা আউট হয়ে গেল মাথা থেকে, তো এগুলো প্রান্তীয় স্তরে সাধারণত থাকে। কেমন? নেক্সট আমি আসবো 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে নির্বাচনধর্মী। মনোযোগ হচ্ছে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি আমরা অধিক মনোযোগী হই তখন তাকে বলা হয় নির্বাচনধর্মী। যেমন তোমার সামনে অনেকগুলো বিষয় আছে, তো তার মধ্যে থেকে তুমি কোন বিষয়টাকে বাছবে সেটার উপরে তোমার মনোযোগটা তৈরি হবে। তো এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে নির্বাচনধর্মী। অর্থাৎ মনোযোগের নির্বাচনধর্মী হচ্ছে একটি বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে পরিসরযুক্ত। আমরা একসঙ্গে কতগুলো বিষয়ের প্রতি একসঙ্গে মনোযোগ দিতে পারি, অর্থাৎ অ্যাটেনশন দিতে পারি, সেটা হচ্ছে পরিসরযুক্ত। কেমন? নেক্সট হচ্ছে সঞ্চারণশীল। সঞ্চারণশীল হচ্ছে এই মনোযোগ আমাদের সবসময় কন্টিনিউয়াস থাকে না। আমরা যখন কোনো জিনিস মনোযোগ দিয়ে পড়ছি বা জানার চেষ্টা করছি, দেখা গেলো যে মনটা বারবার অন্যদিকে সরে যাচ্ছে। কেমন? এটা হচ্ছে মানুষের একটা আমাদের স্বাভাবিক প্রবণতা। তাই কোনো একটা বিষয়ের প্রতি আমরা কিন্তু অধিকক্ষণ মনোযোগ দিতে পারি না। নেক্সট হচ্ছে চঞ্চল। চঞ্চলতা হচ্ছে মনোযোগের আরেকটা বিশেষ গুণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে চঞ্চলতা। অর্থাৎ আমাদের মনটা খুবই চঞ্চল, সবসময় শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু এটা যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে চঞ্চলতা কিন্তু মনোযোগের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। দৈহিক পরিবর্তন, অর্থাৎ আমরা যখন কোনো জিনিসকে অধিক মনোযোগ দিয়ে পড়ি, কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন মনে করো কেউ হয়তো গান করতে ভালোবাসে বা গান করে, তো অনেক শিল্পী আছেন যারা গান করার সময় অটোমেটিক তাদের চোখটা বন্ধ হয়ে যায়, বা পড়ার সময় অনেকে মাথা দোলাতে থাকে, কেউ বা পা দোলাতে থাকে। কেমন? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু চলতে থাকে। নেক্সট আমি পরের পয়েন্টে আসবো, সেটা হচ্ছে সীমাবদ্ধ ও একমুখী। মনোযোগের একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আমরা এক নাগাড়ে কোনো একটা বিষয়ের প্রতি বেশিক্ষণ কিন্তু মনোযোগ স্থাপন করতে পারি না। অর্থাৎ বেশ খানিকক্ষণ মনোযোগ দেওয়ার পর দেখা গেলো মনটা অন্যদিকে চলে যায়। তাই সেক্ষেত্রে বলা যায় মনোযোগ হচ্ছে সীমাবদ্ধ এবং একমুখী। নেক্সট হচ্ছে সম্বন্ধ স্থাপনে সহায়ক। মনোযোগ সবসময় একটা নতুন জিনিসের প্রতি সম্বন্ধ স্থাপন করতে যায়। অর্থাৎ যারা যে সমস্ত কাজে বা সিরিয়াস যারা, তারা দেখা যায় যে কোনো একটা জিনিস করার পর সেটা যখনই কমপ্লিট হলো, তারপর তার একটা অন্য বিষয়ের প্রতি কিন্তু সে আবার সিরিয়াস হয়ে গেল। তো সিরিয়াসনেস অবস্থায়, অর্থাৎ আমরা যখন খুব সক্রিয় থাকি, তখন কি হয়, আমরা বিভিন্ন জিনিসের প্রতি কিন্তু আমরা মনোযোগ দিতে পারি। তাহলে ব্যক্তির সক্রিয়তা, এটা কিন্তু মনোযোগের একটা গুণ। নেক্সট হচ্ছে প্রচেষ্টামূলক ক্রিয়া। আমরা বিভিন্ন কাজ যখন প্রচেষ্টা করতে থাকি বা চেষ্টা করতে থাকি, তখন মনোযোগটা দেখা যায় আমাদের ওইদিকে কিন্তু 100% কাজ করে। অর্থাৎ আমরা খুব মনোযোগ সহকারে কিন্তু কাজগুলো করতে পারি। মনোযোগ ও আগ্রহের সঙ্গে মনোযোগের একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা যখন কোনো কাজের প্রতি একটা অধিক আগ্রহ দেখাই বা গুরুত্ব দেখায়, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি মনোযোগটা তৈরি হয়। অর্থাৎ বলা যেতে পারে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে মনোযোগ এবং আগ্রহ ছাড়া মনোযোগ হয় না, আবার পাশাপাশি মনোযোগ ছাড়াও কিন্তু আগ্রহ তৈরি হয় না। কেমন? তো বন্ধুরা, তোমরা এই পয়েন্টগুলো সুন্দর করে আরেকবার শুনে নেবে এবং প্রয়োজনে সেগুলো আরেকবার খাতায় নোট করে আসবো। মনোযোগের
শর্ত বা নির্ধারকগুলো কী কী? সাধারণত মনোযোগ হওয়ার জন্য বেশ কিছু শর্ত লাগে। তো এই শর্তগুলোকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে ব্যক্তিগত। তো চলো দেখে নেওয়া যাক বস্তুগত শর্ত কোনগুলো বা ব্যক্তিগত শর্ত কোনগুলো। অ্যাকচুয়ালি আমরা যখন মনোযোগটা দিই এখানে দুটো জিনিস কাজ করতে পারে। এক হচ্ছে কোনো একটা বস্তুর প্রতি, আর না হলে হয়তো কোনো একটা ব্যক্তির প্রতি। তো বস্তুর ক্ষেত্রে যে সমস্ত ব্যাপারগুলো আমাদের মনোযোগের আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়, যেমন কোনো বস্তুর রং, তীব্রতা, তার স্থায়িত্ব, এই সমস্ত বিষয়গুলো কাজ করে। তেমন ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যক্তির তার নিজস্বতা, তার সক্রিয়তা, তার আগ্রহ, তার অনুভূতি, তার অনুরাগ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজ করতে থাকে। কেমন? এবার আমরা আসবো বস্তুগত নির্ধারকে। কেমন? তো বস্তুগত নির্ধারকের মধ্যে বেশ কতগুলো পয়েন্ট রাখা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে তীব্রতা। যখন কোনো বস্তুর কোনো রং বা রঙই সাধারণত যদি খুব তীব্র হয়, অর্থাৎ খুব জোরালো রং হয়, সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আমাদের সহজেই মনোযোগের দৃষ্টি আকর্ষণ করে। কেমন? নেক্সট হচ্ছে স্থায়িত্ব। কোনো একটা জিনিস যদি বেশিক্ষণ স্থায়ী হয়, অর্থাৎ অনেকক্ষণ ধরে চলে, তখন সেই জিনিসটা কিন্তু মনোযোগের ক্ষেত্রে স্থায়ী হয়। পরিস্থিতির ক্ষেত্রে যেমন কোনো দীর্ঘ বা লম্বা লোক আর পাশাপাশি যদি একটি বেটে বা শর্ট হাইটের লোক থাকে, তাহলে সহজেই কিন্তু সেটা আমাদের মনোযোগের দৃষ্টি আকর্ষণ হয়। কেন না? লম্বা এবং বেটে সেটার যেহেতু একটা ডিফারেন্স কাজ করে, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের সহজেই নজরে আসে। নেক্সট আমি আসবো পুনরাবৃত্তি। যখন কোনো বিষয় বারবার আমাদের চোখের সামনে আসতে থাকে, বারবার আমাদের মনের সামনে আসতে থাকে, তখন সেটার প্রতি কিন্তু আমাদের একটা মনোযোগ আকর্ষিত হয়। তাই পুনরাবৃত্তি হচ্ছে মনোযোগের আরেকটি শর্ত। যেমন তোমরা দেখবে অনেক সময় টিভিতে যখন খবর পরিবেশন করা হয়, তখন নিচ দিয়ে বিভিন্ন ধরনের খবরগুলোকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়। তো এক্ষেত্রে কী হয়, আমরা যেমন টিভির খবরটাও শুনি, তেমন পাশাপাশি নিচের যে লেখাগুলো সেগুলো কিন্তু আমাদের মনকে আকৃষ্ট করে। কেমন? নেক্সট হচ্ছে অভিনবত্ব। যখন কোনো নতুন বিষয় বা নতুন জিনিস আমরা দেখি, তখন সেদিকে কিন্তু সহজেই আমাদের মনটা আকর্ষিত হয়। তার জন্যে বারবার বিজ্ঞাপনদাতারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করে। তো এক্ষেত্রে অভিনবত্ব হচ্ছে মনোযোগের একটি গুরুত্বপূর্ণ শর্ত। নেক্সট হচ্ছে গতিশীলতা। কোনো গতিশীল বস্তু সেটা কিন্তু সহজেই আমাদের মনকে আকৃষ্ট করে। যেমন ধরো কোনো একটা বিষয় তুমি বইয়ে পড়লে, পাশাপাশি সেই জিনিসটাই তুমি মোবাইলে ইউটিউবে দেখো বা টিভিতে দেখো বা অন্য কোনো গণমাধ্যমের মধ্যে দিয়ে যেটা চলমান যদি দেখো, সেক্ষেত্রে দেখবে সেই জিনিসটা কিন্তু তোমাদের বেশি মনে থাকবে। তো সেক্ষেত্রে গতিশীলতা সেটাও কিন্তু মনোযোগের একটা গুরুত্বপূর্ণ শর্ত। নেক্সট আমি আসবো স্পষ্টতা। যে জিনিসগুলো স্পষ্ট অর্থাৎ পরিষ্কার, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের মনোযোগ সহজে আকর্ষণ হয়। যেমন ধরো কোনো একটি লেখা খুব ছোট, অস্পষ্ট, আবার পাশাপাশি কোনো একটি লেখা খুব বেশ বড় এবং পরিষ্কার। তো সেক্ষেত্রে দেখা যায় অস্পষ্ট লেখার থেকে স্পষ্ট লেখাগুলোর প্রতি কিন্তু আমাদের মনোযোগটা সহজেই কিন্তু তৈরি হয়। নেক্সট আমি আসবো পার্থক্য। যখন কোনো একটা বৈচিত্র্য বা বিপরীতমূলক জিনিস আমরা দেখতে পাই, তখন সেখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের মনকে আকৃষ্ট করে। যেমন মনে করো সাদা কালো ছবি আর উল্টো দিকে একটা কালারিং কোনো ছবি। তো সেক্ষেত্রে দেখা যায় সাদা কালো ছবিটার থেকেও কালারিং ছবি, যেহেতু একটা পার্থক্য আছে, সেই জিনিসটা কিন্তু সহজেই আমাদের মনে থাকে। নেক্সট আমি আসবো দীর্ঘ সময়। কোনো জিনিস যদি দীর্ঘ সময় আমাদের সামনে উপস্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের মনোযোগের একটা দৃষ্টি কিন্তু আকর্ষণ করে। অর্থাৎ কোনো একটা জিনিস খুব শর্ট টাইম আমরা যদি দেখি, সেটা যতটা না আমাদের মনে এফেক্ট পড়ে, সেটা যদি আমরা দীর্ঘ সময় ধরে দেখি, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা কাজ করে। কেমন? এবার আমি আসবো ছাত্ররা ব্যক্তিগত নির্ধারক। তো ব্যক্তিগত নির্ধারকে কি হয়, ব্যক্তির যে আগ্রহ, ব্যক্তির যে নিজস্ব ব্যাপারগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ করতে থাকে। যেমন এখানে আমরা আসবো প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে আগ্রহ। তো আগ্রহে কি হচ্ছে, যে ব্যক্তির যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে আগ্রহ বেশি, তার কিন্তু মনোযোগও তাড়াতাড়ি নিবিষ্ট হয়, অর্থাৎ সেই বিষয়ের প্রতি সে কিন্তু খুব তাড়াতাড়ি মনোযোগ দিতে পারে। নেক্সট আমি আসবো চাহিদা পূরণ। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা চাহিদা আছে। তো যে ব্যক্তি যেমন তার চাহিদা হয় সেরকম। মনে করো কোনো একজন ব্যক্তি সে কোথাও একটা বেড়াতে গেল, এখন বেড়াতে যাওয়ার পর সেই ব্যক্তি যে প্রফেশনের সঙ্গে যুক্ত বা যদি সে স্টুডেন্ট হয়, তার যে সাবজেক্টটা ভালো লাগে, সে কিন্তু সেই বিষয়টা খোঁজার চেষ্টা করে। যেমন
একজন ভৌগোলিক সে যখন কোথাও বেড়াতে যান সে কিন্তু প্রকৃতির কোলে ভূগোলের যে বিভিন্ন বিষয়গুলো, প্রকৃতির যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো কিন্তু সে খোঁজার চেষ্টা করবে। আবার পাশাপাশি একজন ঐতিহাসিকবিদ সে যদি কোথাও বেড়াতে যায় তাহলে সে কিন্তু ইতিহাসের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সে খোঁজার চেষ্টা করে। নেক্সট হচ্ছে অভ্যাস। অভ্যাস হচ্ছে মনোযোগের একটি গুরুত্বপূর্ণ শর্ত। যেমন আমাদের প্রত্যেকেরই দেখা যায় কিছু না কিছু একটা অভ্যাস থেকে যায়। যেমন কারো কারো দেখা যায় যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি পেপার না পড়ে, নিউজ পেপার যদি না পড়ে, তাহলে তার মনটার মধ্যে কেমন একটা আকুলি বিকুলি করতে থাকে, অর্থাৎ মনটা বড়ই চঞ্চল হয়ে ওঠে। তাই সেক্ষেত্রে এই যে পেপার পড়া সেটা কিন্তু তার একটা অভ্যাস। কেমন? তো এই জিনিসগুলো কি হয়, মনকে নিবিষ্ট করে বা আকৃষ্ট করে। যতক্ষণ সেই ব্যক্তি পেপার না পড়বে ততক্ষণ দেখা যাচ্ছে সে অন্য কোনো কাজে সে হাত দিতে পারছে না। নেক্সট হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট কী হয়, সেন্টিমেন্টের বিষয়গুলো অনেক ক্ষেত্রে ব্যক্তিকে কোনো কাজে মনোযোগের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করে, আবার কোনো কাজে প্রেরণাও সৃষ্টি করে। যেমন কোনো ব্যক্তি যদি অধিক সেন্টিমেন্টাল হয়, অর্থাৎ অধিক তার প্রাক্ষবিক দিকটাকে সে যদি সে ঠিকমতো কন্ট্রোল করতে না পারে, দেখা যায় অনেক ক্ষেত্রেই সে বিভিন্ন কাজে তার মনোযোগটা বারবার ডাইভার্ট হতে থাকে, অর্থাৎ সরে যেতে থাকে। কেমন? মনোপ্রকৃতি। মনোপ্রকৃতি মনোযোগের একটি বিশেষ বৈশিষ্ট্য বা শর্ত। অর্থাৎ আমাদের মনের যে প্রকৃতি সেটা কিন্তু একটা মনোযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা এবং অভিজ্ঞতা। আমরা বিভিন্নভাবে যে শিক্ষাগুলো অর্জন করি বা অভিজ্ঞতাগুলো অর্জন করি, সেই শিক্ষা এবং অভিজ্ঞতা আমাদের মনোযোগকে কিন্তু আরও অনেকটা বাড়াতে সাহায্য করে। কেমন? এছাড়াও আমাদের আরও কিছু মনোযোগের পয়েন্ট আছে, যেমন প্রবণতা। প্রবণতা হচ্ছে একটা ট্রেন্ড, অর্থাৎ যে ছেলে বা মেয়েগুলি যাদের যেদিকে ট্রেন্ড থাকে তারা সেদিকে কিন্তু বেশি। মনোযোগ আকর্ষণের উপায়, অর্থাৎ মনোযোগকে কিভাবে আকর্ষণ করা যায়। তো এক্ষেত্রে পরিবেশ কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। অর্থাৎ পরিবেশ যদি শান্ত না হয়, অর্থাৎ পরিবেশ যদি কোলাহলযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ সহজে কোনো কাজে আসতে চায় না। তাই মনোযোগ আনতে গেলে পরিবেশকে কিন্তু দেখতে হবে, পরিবেশের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে বিশ্রামের ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন এক নাগাড়ে কোনো বিষয় অ্যাটেনশন দিয়ে বা মনোযোগ দিয়ে করতে থাকি, অনেকক্ষণ হয়ে গেলে দেখা গেলে মাইন্ড আমাদের ঠিকমতো কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে মনে হয় যে কোনো বিশেষ কাজ করার সঙ্গে সঙ্গে যদি আমরা কিছুটা সময় অন্তর যদি বিশ্রাম নিই, তবে সেক্ষেত্রে আমাদের মনোযোগটা কিন্তু অনেকটাই ভালো হতে পারে। বিষয়ের বৈচিত্র্যকরণ, অর্থাৎ বিষয়ের মধ্যে বৈচিত্র্য থাকতে হবে, একঘেয়েমি যেন না হয়। কোনো একটা কাজ করতে করতে যদি একঘেয়েমি হয়ে যায়, তখন সেই বিষয়টা থেকে কিন্তু আমাদের সহজেই কিন্তু মনোযোগ চলে যেতে পারে। এবং দৃষ্টি ও শ্রুতি নির্ভর শিক্ষার ব্যবস্থা। এক্ষেত্রে কী হয়, কোনো একটা বিষয় যদি আমরা এক নাগাড়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের যতটা না মনোযোগ কাজ করবে, পাশাপাশি যদি সেটা আমরা দেখতে পাই বা শুনতে পাই, অর্থাৎ যাকে এক কথায় বলা হয় অডিও ভিজুয়াল, যদি ব্যাপারটা করা যায়, তাহলে সেক্ষেত্রে মনে হয় মনোযোগ অনেকটাই ভালো হতে পারে। জীবন কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ শিক্ষার ব্যবস্থাটা এমন হবে সেটা যেন জীবন কেন্দ্রিক, অর্থাৎ জীবনের উপযোগী হয়। এবং শিক্ষার্থীদের সেই গুরুত্বটা বোঝাতে হবে, অর্থাৎ লেখাপড়াটা সে কেন করবে, পড়াশোনাটা কেন করবে, জীবনে কেন পড়াশোনার প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। নেক্সট হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা। সে যে বিষয়টা পড়ছে, সেই বিষয়টা সে কেন পড়বে, কেন তার পড়া প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়, তাহলে মনে হয় যে মনোযোগটা অনেক বেশি বা আরও ভালোভাবে কাজ। পাশাপাশি আসবো মনোযোগের বিকর্ষক কিছু বিষয়, অর্থাৎ কোন কোন বিষয়গুলো মনোযোগকে ডাইভার্ট করে, অর্থাৎ সরিয়ে দেয়। যেমন এক নম্বর বলা যেতে পারে যে পরিবেশ। পরিবেশ যদি আমি আগেই বলেছি, পরিবেশ যদি খুব চিৎকার চেঁচামেচি হই হট্টগোল হয়, বা যদি সেরকম কোনো সমস্যা থাকে পরিবেশের মধ্যে বা প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু মনোযোগটা ঠিকমতো কাজ করতে পারে না। কেমন? নেক্সট হচ্ছে দৈহিক এবং মানসিক প্রস্তুতি। কোনো একটা বিষয় পড়ার সময় বা কোনো একটা বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার সময় আমাদের দৈহিক এবং মানসিক এটা কিন্তু ঠিক থাকা দরকার। অর্থাৎ দেহে বা শরীরে যদি আমাদের কোনো রোগ থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বারবার আমাদের মনটা সেদিকে সরে যেতে থাকে। পাশাপাশি যদি মনের মধ্যেও কোনো সমস্যা বা কোনো চিন্তা থাকে, তাহলে কিন্তু আমরা কোনো বিষয়ে কিন্তু চট করে আমরা মন বসাতে পারি না। বিভিন্ন প্রকার অভাব, চাহিদা,
এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনকে, আমাদের মনোযোগকে কিন্তু নিবিষ্ট হতে দেয় না। দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস করছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো একটা জিনিসের প্রতি আমাদের মনটা আকর্ষণ হয়ে আছে, অর্থাৎ সেই জিনিসটা আমরা পাচ্ছি না, মনের মধ্যে একটা খিচিবিচি, একটা চিন্তাভাবনা, তার মধ্যে দেখাচ্ছে আমি কোনো একটা বিষয়কে মনোযোগ দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনোযোগ আমাদের ঠিকমতো কাজ করবে না। কেমন? পরিকল্পনার অভাব, কোনো বিষয় যখন আমরা করি তখন সেই জিনিসটার প্রতি যদি আমি পরিকল্পনা না করে কাজটা শুরু করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ ডাইভার্ট হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমি ভূগোলের একটা কোনো প্র্যাকটিক্যালে কাজ করতে বসবো, এখন দেখা গেল যে আমি প্র্যাকটিক্যালের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো ঠিকমতো নিয়ে বসিনি, কখনো খাতা নিতে উঠছি একবার, কখনো একবার পেন নিতে উঠছি, কখনো পেন্সিল নিতে উঠছি। এই সমস্ত বারবার ওঠার ফলে কী হচ্ছে, যে কাজটা আমি করতে বসবো সেই কাজটাই কিন্তু আমার ঠিকমতো করা যাচ্ছে, অর্থাৎ মনোযোগটা বারবার ডাইভার্ট করছে। কেমন? বা দেখা গেলো আমি কোনো একটা বিষয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছি, কিন্তু মাথার পাশে ফোনটা আছে, এবার দেখা যাচ্ছে বারবার বিভিন্ন ব্যক্তি ফোন করছে, তো তখন কি আমাদের মনটা বারবার ডাইভার্ট হতে থাকে। কেমন? তো এক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনোযোগের একটা বিকর্ষক হিসাবে কাজ করে। শিক্ষায় মনোযোগ যেটা খুব ভাইটাল পার্ট, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে মনোযোগ কী ভূমিকা পালন করে। কেমন? তো শিক্ষাক্ষেত্রে মনোযোগের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে যায়। যদি কোনো শিক্ষার্থী মনোযোগ দিয়ে যদি না পড়াশোনা করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার শিক্ষাটা সম্পূর্ণ হয় না। কেমন? তাই সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মনোযোগ কিন্তু একটা ভাইটাল পার্ট। মনোযোগ আকর্ষণকারী কৌশল, দেখা যায় বিভিন্ন বয়সে, বিজ্ঞানীরা দেখেছেন যে বিভিন্ন বয়সে মানুষের এই মনোযোগের যে আকর্ষণ, এই আকর্ষণের বিষয়টা কিন্তু পাল্টে যায়। যেমন দেখো, একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, তার কাছে পড়ার বিষয়ের থেকেও কোনো একটা বস্তু সেটা কিন্তু বেশি ভাইটাল, অর্থাৎ তার কাছে একটা খেলনা, ছোট হোক বা বড় হোক, সেই খেলনাটাই কিন্তু তার কাছে মেন মনোযোগের বিষয়। আবার দেখো, যখন বড় হচ্ছে মানুষ আস্তে আস্তে, যখন পড়াশোনার মর্মটা বুঝছে বা পড়াশোনার গুরুত্বটা বুঝছে, তখন কিন্তু আস্তে আস্তে সে পড়াশোনার দিকে মনোযোগী হচ্ছে। আবার অন্যদিকে যখন মানুষ আরও বড় হচ্ছে, তো প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের কিন্তু এই মনোযোগ আকর্ষণকারী যে ব্যাপারটা, এগুলো কিন্তু ধীরে ধীরে পাল্টে যায়। ইচ্ছা সাপেক্ষ কৌশল, ইচ্ছা সাপেক্ষ কৌশলটা কীরকম? যে জিনিসটা আমরা মনোযোগ দিতে চাই, যে জিনিসটা আমাদের মনোযোগকে বারবার চেঞ্জ করছে বা বারবার সরিয়ে দিচ্ছে, সেই জিনিসগুলো কি হচ্ছে ইচ্ছা সাপেক্ষ কৌশল। যেমন মনে করো, কোনো ব্যক্তি খুব ইমোশনাল, অর্থাৎ কোনো একটা ব্যাপারে চট করে খুব রেগে যায়, বদমেজাজি, আবার চট করে কেঁদে ফেলে, বা চট করে কোনো কারণে হেসে ফেলে, এই সমস্ত বিষয়গুলো কী হয়, চট করে মনোযোগকে কিন্তু ডাইভার্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের এই কৌশলগুলি কিন্তু জানা দরকার, যে কোথায় কোন জিনিসটা অ্যাপ্লাই করা দরকার বা কোথায় কোনটা প্রয়োগ করলে ভালো হয়। কেমন? নেক্সট আমি আসবো নির্ধারক প্রয়োগ কৌশল। তো শিক্ষাক্ষেত্রে শিক্ষক মশাই যারা আছেন, আমরা অবশ্যই চেষ্টা করি যে শিক্ষার্থীদের বোঝানোর জন্য বা তাদেরকে কোনো বিষয়টাকে সহজ সরল করার জন্য আমরা নতুনত্ব বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং পাশাপাশি কোনো বিষয়ে অভিনবত্ব বা কোনো বিষয়ের তীব্রতা বা গুরুত্ব বা বিস্তৃতি, এই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করে আমরা সাইকোলজিক্যালি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারি বিভিন্ন সময়ে, কারণ যাতে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অধিক মনোযোগী হতে পারে। কেমন? নেক্সট হচ্ছে বিষয় বৈচিত্র্য, অর্থাৎ বিষয়টার মধ্যে যেন একটা বৈচিত্র্য থাকে, বিষয়টা যেন একঘেয়েমি না হয়ে যায়। তাহলে কী হবে, শিক্ষাক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু থাকে না। দেখা যাচ্ছে এক নাগারে কোনো একটা বিষয় আমি বলেই চলেছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু শিক্ষার্থী সেটা কিন্তু অ্যাটেনশন দিতে পারছে না, কারণ তাদের একঘেয়েমি লেগে গেছে। তো সেক্ষেত্রে যদি আমি মাঝে মধ্যে একটু অন্যরকম আলোচনার মধ্যে দিয়ে এনে আবার যদি পুরোনো জায়গায় ফিরে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মনোযোগটা অনেক বেশি দৃঢ় হতে পারে। তো ছাত্র বন্ধুরা, আজকে আমি তোমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম মনোযোগের, যেমন মনোযোগ কী, মনোযোগের শ্রেণীবিভাগ, মনোযোগের বৈশিষ্ট্য, মনোযোগ নির্ধারককারী কৌশল, মনোযোগের বিকর্ষক যে বিষয়গুলো সেগুলো, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা বিষয়গুলো ভালো করে দেখো, কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে জানাও। আজকের মতো পাঠটি আমি এখানেই শেষ করছি।